দর্শক শ্রোতা, যুদ্ধবিরতির মধ্যে চলছে ইসরায়েল এবং হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা। এদিকে রাশিয়া কিন্তু সিরিয়ার নতুন কৌশল অবলম্বন করেছে। রাশিয়া সিরিয়া থেকে তাদের ঘাঁটি সরাবে না বলে ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যের কস এবং হিটলার হিসেবে খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া একজোট হয়ে কি ইসরায়েলকে পরাজিত করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং আমাদের হাতে পাওয়া আন্তর্জাতিক সংবাদের শুরুতে থাকবে সংবাদ শিরোনাম করে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, লেবাননে নিহত 11। আরো বিস্তারিত জানিয়ে দিব। সিরিয়ায় ইসরায়েলি সেনাদের কবর রচনা করা হবে, ইরানের হুঙ্কার। এদিকে ইউক্রেনের প্রথম রাশিয়ার সাথে যুদ্ধে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা। আরো জানিয়ে দিব, সিরিয়ার সামরিক ঘাঁটি বজায় রাখবে রাশিয়া। ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, অভিযোগ বিজেপির। সিরিয়ায় আসাদের পতন নিয়ে প্রথম মুখ খুললেন হিজবুল্লাহ প্রধান। এবং সর্বশেষে জানিয়ে দিব, নেতানিয়াহুর বাসভবনে এবার ফ্ল্যাশ বোমা হামলায় তছনছ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা, লেবাননে নিহত 11। সংঘাত থামতে না থামতে আবার বাড়ছে যুদ্ধের দামামা। যুদ্ধবিরতির কার্যকরে কয়েকদিনের মাথায় আবারও সংঘর্ষ জড়িয়েছে ইসরায়েল এবং হিজবুল্লাহ। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিমান হামলা চালায়, এতে অন্তত 2 জন নিহত হয়। পরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে সতর্কীকরণ গুলি ছড়ে হিজবুল্লাহর পর লেবাননের একাধিক জায়গা বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এ সময় তার আর 9 লেবানিজ নিহত হয়, আহত হয়েছেন আরো কয়েকজন। গেল বুধবার যুদ্ধবিরতি কার্যকর পরেও লেবাননে বেশ কয়েকবার হামলা চালায় ইসরায়েল, এতে হতাহত হন অনেকেই। এই হামলা চুক্তির লঙ্ঘন দাবি করে সোমবার সতর্কীকরণ গুলি চালায় হিজবুল্লাহ। ওই হামলা চুক্তির লঙ্ঘন দাবি করে সতর্কীকরণ গুলি চালায় হিজবুল্লাহ। আর এই ঘটনাটি আগুনে ঘি ঢালার কাজ করছে। হিজবুল্লাহ গুলির পাল্টা জবাব দিতে লেবাননে লাগাতার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আজারিয়া বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলে বুরগাজ এলাকা এবং ইয়ারুন শহরের উপকণ্ঠে যুদ্ধ বিমান থেকে লাগাতার বোমাবর্ষণ করেছে ইসরায়েল। পূর্বাঞ্চলে বেকা উপত্যকায় চালানো হয় বিমান হামলা, এতে বেশ কয়েকজন নিহত হন। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, কঠোর জবাব দিতে তারা হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হিজবুল্লাহর বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস বলেন, হিজবুল্লাহর ওই সতর্কগুলির পাল্টা জবাব কঠোরভাবে দেওয়া হবে। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। দীর্ঘ 1 বছর বেশি সময় ধরে চলা ইসরায়েল এবং সেনাবাহিনী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের অবসান ঘটেছিল। গত 27 অক্টোবর যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থলে লেবাননের যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, ইসরায়েল লেবাননের বেসামরিক সামরিক অননার রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহর যে কোনো সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে হামলা চালাতে বাধা দেবে। সিরিয়ায় ইসরায়েলি সেনাদের কবর রচনা করা হবে, ইরানের হুঙ্কার। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস এর প্রধান হুসেন সালামি বলেছেন, সিরিয়ার ইসরায়েলি সেনাদের একদিন কবর রচনা করা হবে, তবে এর জন্য ধৈর্য, সাহসিকতা এবং দৃঢ় বিশ্বাস প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তেহরানে দেয়া এক বক্তৃতা তিনি উল্লেখ করেন, ইরান দীর্ঘদিন সিরিয়ার নিজের কোনো স্বার্থের জন্য উপস্থিত ছিল না, বরং মুসলিমদের রক্ষার উদ্দেশ্যে তাদের অবস্থান ছিল। সালামি আরো বলেন, যখন সিরিয়ার সরকার পতনের মুখে ছিল তখন থেকে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে। এখন ইসরায়েল কুনাইত্রা থেকে দামেস্কের বাসিন্দাদের খালি চোখে দেখতে পাচ্ছে, যা মেনে নেওয়া অসম্ভব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন, সিরিয়ার দখলকৃত অঞ্চলগুলো সিরিয়ার তরুণরাই মুক্ত করবে। সালামি তার বক্তব্যে ওই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, জায়নিস্টদের জন্য এর মূল্য হবে অনেক ভারী, তারা এই ভূমিতে চিরদিনের জন্য দাপন হবে। আসাদ সরকার পতন এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সালামি বলেন, এটি সিরিয়ার জনগণ এবং মধ্যপ্রাচ্যের জন্য একটি তিক্ত শিক্ষা। দামেস্কের জনগণ এখন গভীর ঘৃণার সঙ্গে উপলব্ধি করে
করবে যে প্রতিরোধের শক্তি অনুপস্থিত থাকলে একটি জাতির ভয়াবহ কি পরিণত হয়। তিনি আরো বলেন, আজ আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার মাটিতে বিদেশি শক্তিগুলো ক্ষুধার্ত নেকড়ের মতো হামলে পড়েছে। দক্ষিণে জায়নিস্টরা, উত্তরে অন্য শক্তি, পূর্বে অন্য কেউ, আর মাঝখানে একটি অসহায় জাতি তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। হুসেইন সালামি বলেন, আইআরজি সিরিয়ার জনগণের সম্মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, মানুষ বেঁচে ছিল কারণ আমরা সেখানে ছিলাম, আমরা তাদের জন্য সম্মানের রক্ষক ছিলাম। সালামির মন্তব্যে ইঙ্গিত দেয় সিরিয়ার ভবিষ্যৎ এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। ইউক্রেনে প্রথম রাশিয়ার সাথে যুদ্ধে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা। ইউক্রেনের চলমান যুদ্ধে প্রথমবার মতো রাশিয়ার যুদ্ধে অংশ নিলেন মিত্রদেশ উত্তর কোরিয়ার সেনার রাশিয়ারা। এর মাঝে এই বিষয়ে উদ্বেগ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অংশ দখল রাখতে লড়াইরত ইউক্রেনের সেনাদের উপর হামলায় রুশ সেনাদের বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছেন। জেলেনস্কি তার নিয়মিত ভাষণে বলেন, ইউক্রেনের বাহিনীর উপর হামলা রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়ার সেনা অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে পাওয়া জেনেছেন তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট আরো জানান, উত্তর কোরিয়ার সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিট সঙ্গে কাজ করছেন এবং এই মুহূর্তে শুধু কুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরিয়ার সেনাদের অনন্য যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলেও এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধে শুধু উত্তর কোরিয়ার সেনাদের সক্রিয় অংশ নতুন উত্তেজনা তৈরি করেছে। এই অবস্থায় কিয়েভের প্রতি পশ্চিমা মিত্র দেশগুলো নতুন করে জোরালো সমর্থন কামনা করেন। তিনি বলেন, এ নিয়ে আগামী সপ্তাহে তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন। ইউক্রেনের বিরুদ্ধে লড়াই রুশ বাহিনীর সঙ্গে উত্তর কোরিয়া অংশগ্রহণ করার এই খবর স্বীকার বা অস্বীকার কোনটাই করেননি রাশিয়া। সিরিয়ার সামরিক ঘাঁটি বজায় রাখবে রাশিয়া। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন হওয়া সত্ত্বেও দেশটিতে রুশ সামরিক বাহিনীর ঘাঁটিগুলো বহাল রাখার জন্য হায়াত তাহরিয়ার শাম বা এইচটিএস সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে রাশিয়া। রুশ উপপরাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের বরাদ্দে ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা একথা জানিয়েছে। বোগদানভ বলেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধ করার জন্য সিরিয়ার সামরিক ঘাঁটি বজায় রাখতে চায় রাশিয়া। এইচটিএস এর সঙ্গে গঠনমূলক ভঙ্গিতে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে রুশ উপপরাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, এসটিএস মস্কোতে একটি আশ্বাস দিয়েছে যে তারা শুধু নিজেরা কূটনীতিক সহানো না, বিদেশি নিরাপত্তা রক্ষা করবে তাই নয়, সেই সঙ্গে অন্য কোনো গোষ্ঠী যেন বিদেশিদের কোনো ক্ষতি না করে সেই বিষয়টি নিশ্চিত করবে। হায়াত তাহরিয়ার শাম তাদের ওই প্রতিশ্রুতি রক্ষা করবে বলে বোগদানভ আশা প্রকাশ করেছেন। রাশিয়ার ওই সিনিয়র কূটনীতিক বলেন, রাশিয়া সিরিয়ার নিজের দুটি ঘাঁটি বহাল রাখতে চায়। এর একটি ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত সিরিয়ার তার্তুস শহরের নৌঘাঁটি এবং অপরটি সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল লাতাকিয়া শহরে অবস্থিত হাইমিম বিমান ঘাঁটি। বোগদানভ বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘাঁটিগুলো সিরিয়া ধরে রাখা জরুরি। এই মুহূর্তে সিরিয়ার থেকে ঘাঁটিগুলো গুটিয়ে আনার কোনো সিদ্ধান্ত নেই বলে জানান তিনি। রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার সরকারের অনুরোধে দায়েশ বিরোধী যুদ্ধ করার জন্য এসব ঘাঁটি স্থাপন করা হয়েছিল এবং দায়েশের হুমকি এখনো শেষ হয়ে যায়নি। বোগদানভ এমন সময় এই বক্তব্য দিলেন যখন হায়াত তাহরিয়ার শামের নেতৃত্বাধীন বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তরাঞ্চলে বড় ধরনের সাফল্য অর্জনের পর গত রোববার সকাল নাগাদ রাজধানী দামেস্ক দখল করে নেয়। এর মাধ্যমে দেশটি প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। সূত্র পাঁচ টুডে। ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, বিজেপির অভিযোগ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ডিপ স্টেটের বিভিন্ন শক্তি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। দলটি বলেছে, একদল অনুসন্ধানী সাংবাদিক এবং বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এবং ওই তৎপরতায় যোগ দিয়েছে। খবর রয়টার্সের। প্রতিবেদনের মতে গত 2 দশক ধরে ওয়াশিংটন এবং নয়াদিল্লি বেশ জোরালো সম্পর্ক বজায় রেখে চলেছে। কিছু মতানৈক্য এবং উত্তেজনা থাকা সত্ত্বেও উভয় পক্ষ এই সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি প্রকাশ করেছে। কিন্তু হঠাৎ এমন অভিযোগ বিস্ময়কর। ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে বলা হয়, আদানি শিল্পী গোষ্ঠী এবং তাদের সঙ্গে বিজেপির সরকার ঘনিষ্ঠতা নিয়ে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কর্পোরেশন রিপোর্টিং প্রজেক্টের একটি প্রতিবেদন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবহার করেছে রাহুল গান্ধীর কংগ্রেস দল। ওসিআরপির এক প্রতিবেদনে বলা হয়, 26 কোটি 50 লাখ ডলার ঘুষকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদানি শিল্পী গোষ্ঠীর প্রধান গৌতম আদানি সহ 8 জনকে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের আদালত।
সিরিয়ার আসাদের পতন নিয়ে প্রথম মুখ খুললেন হিজবুল্লাহ প্রধান। বিদ্রোহীদের দামেস্ক দখলের হুমকি গত রোববার দেশ ছেড়ে রাশিয়া পালিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ওই ঘটনায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। কারণ ইরান থেকে সিরিয়া হয়ে অস্ত্র চালান আসতো হিজবুল্লাহর কাছে। আসাদের পতনে ইসরায়েল সিরিয়া ব্যাপক হামলা চালিয়ে বহু অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। সিরিয়ার সরকার পতনের পর প্রথমবার মুখ খুলেছে আসাদের মিত্র হিজবুল্লাহ। অথচ আসাদের পতনের ঠিক কয়েকদিন আগেই সিরিয়াতে বিদ্রোহীদের পরাজিত হবে বলে বলেছিল গোষ্ঠীটি, কিন্তু নাটকীয় পরিস্থিতিতে উৎখাতিত হয়েছেন বাশার আল আসাদ। আসাদের 24 বছরের শাসনের অবসানের মধ্য দিয়ে ঘটে এবং পরিবারের 5 দশকের ক্ষমতার চক্র ভেঙে যায়। হিজবুল্লাহ প্রধান নতুন শেখ নাইম কাসেম শনিবার স্বীকার করেছেন বিদ্রোহী আক্রমণের মাধ্যমে বাশার আল আসাদের শাসনের পতনের পর সিরিয়ার মধ্য দিয়ে অস্ত্র সরবরাহের পথ তারা হারিয়েছে। কাসেম তার টেলিভিশন ভাষণে আসাদের নাম উল্লেখ না করে বলেন, ওই নতুন বাহিনী সিরিয়ার বর্তমান ক্ষমতাসীন বিদ্রোহী গোষ্ঠী স্থিতিশীল এবং সুস্পষ্ট অবস্থান না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো বিচার করবে না। তিনি আর আশা করছেন লেবানন এবং সিরিয়ার জনগণ এবং সরকারি সহযোগিতা অব্যাহত রাখতে পারে। তিনি বলেন, হ্যাঁ, এই পর্যায়ে হিজবুল্লাহ সিরিয়ার মধ্য দিয়ে সামরিক সরবরাহের পথ হারিয়েছে, তবে এটি প্রতিরোধ অক্ষের জন্য বিশদ ক্ষতি। নেতানিয়াহুর বাসভবনে এবার ফ্ল্যাশ বোমা হামলা। মধ্যপ্রাচ্যের কসাই এবং হিটলার হিসেবে খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলার ঘটনা ঘটেছে। এবার তার বাড়ির বাগানে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর ইসরায়েলি শহর সিজুরাতে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। বোমা দুটি ওই বাড়ির বাগানে পড়ে। ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সময় সেখানে নেতানিয়াহু এবং তার পরিবারে কেউ উপস্থিত ছিলেন না। ইসরায়েলি পুলিশ আরো জানিয়েছে, এই দুটি ছিল ফ্ল্যাশ বোমা, তবে এসব বোমা সাধারণত যুদ্ধবিমান বিশেষত সামরিক গোয়েন্দা বিমান থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়িয়ে ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে দেশটির পুলিশ। এর আগে অক্টোবরে একবার নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেবারও লক্ষ্য ছিল তার বাসভবন। আত্মঘাতী ড্রোন এবার বাড়ির দিকে উড়ে গিয়ে বিস্ফোরিত হয়, কিন্তু ক্ষয়ক্ষতি তেমন হয়নি। নেতানিয়াহু সেদিনও বাড়িতে ছিলেন না, ফলে বেঁচে গিয়েছেন। তারপর আবার শনিবারে আক্রমণ হলো। এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার নেই কোনো গোষ্ঠী, তবে কারা হামলা চালালো তা খতিয়ে দেখা হচ্ছে।